আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। আজকে আলোচনার বিষয় বাংলাদেশ শ্রম আইন 2006-এর দ্বিতীয় অধ্যায়, নিয়োগ ও চাকরির শর্তাবলী। ধারা 4, শ্রমিকগণের শ্রেণীবিভাগ এবং শিক্ষানবিষ্কাল। ধারা 12, কাজ বন্ধ রাখা। ধারা 13, প্রতিষ্ঠান বন্ধ রাখা। ধারা 16, লেআফকৃত শ্রমিকগণের ক্ষতিপূরণের অধিকার। ধারা 17, লেআফকৃত শ্রমিকগণের রেজিস্টার। ধারা 20, ছাঁটাই। 17 নভেম্বর 2025 সালে বাংলাদেশ শ্রম আইনের অ্যামেন্ডমেন্ট এসেছে। সেই অ্যামেন্ডমেন্টে এই ধারাগুলোর ভিতরে যেসব অ্যামেন্ডমেন্ট এসেছে আমরা সেই অ্যামেন্ডমেন্ট সহ আলোচনা করব। ধারা 4, শ্রমিকগণের শ্রেণীবিভাগ ও শিক্ষানবিষ্কার। কাজের ধরন ও প্রকৃতির ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকগণকে নিম্নলিখিত শ্রেণীতে বিভক্ত করা যাইবে। কি কি শ্রমিক বিভক্ত করা যাবে? শিক্ষাধীন, বদলি, সাময়িক, অস্থায়ী, শিক্ষানবিশ, স্থায়ী এবং মৌসুমী শ্রমিক। শ্রমিকদেরকে 7 শ্রেণীতে ভাগ করা যায়। অ্যামেন্ডমেন্টে এই শিক্ষাধীন শ্রমিকের এই সংজ্ঞার ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট এসেছে। সেটা হলো, আগে যেটা ছিল এখনো আছে, কোনো শ্রমিককে শিক্ষাধীন শ্রমিক বলা হইবে যদি কোনো প্রতিষ্ঠানে তাহার নিয়োগ প্রশিক্ষণার্থী হিসাবে হয়, মানে ট্রেনি হিসাবে হয়, এবং প্রশিক্ষণকালে তাহাকে ভাতা প্রদান করা হয়। এবার সংযুক্ত করা হয়েছে এই অংশটু। এবং এরূপ শ্রমিকের ক্ষেত্রে আইনের 18 অধ্যায় প্রযোজ্য হবে। কার ক্ষেত্রে আইনের 18 অধ্যায় প্রযোজ্য হবে? এই শিক্ষাধীন শ্রমিকের ক্ষেত্রে আইনের 18 অধ্যায় প্রযোজ্য হবে। এখন 18 অধ্যায়টা পড়ে দেখবেন যে এই শিক্ষাধীন শ্রমিকের কি বিধিবিধান রয়েছে। শিক্ষাধীন শ্রমিক কারা নিয়োগ করতে পারবে, এবং শিক্ষাধীন শ্রমিকের কি দায়িত্ব কর্তব্য আছে, মালিকের কি দায়িত্ব কর্তব্য আছে, কিভাবে নিয়োগ করবে, কোন পেশায় নিয়োগ করা যাবে, এটা 18 অধ্যায়ে সুন্দর করে বলা আছে। তো এই ধারা 4-এর ভিতরে যে 7 জনের শ্রমিক আছে, 2 ধরনের শ্রমিক নিয়ে একটু কনফিউশন হয় বুঝতে। একটা হলো সাময়িক আর অস্থায়ী। মানে সাময়িকটাও মনে হয় যে অল্প সময়, আবার অস্থায়ীটাই তো অল্প সময়, তাই না? দুইটাই সমান সমান মনে হয়। তাহলে আসলে পার্থক্যটা কি একটু আমি বলে দেখি। বদলি শ্রমিক আমরা বুঝি একজন স্থায়ী শ্রমিক অথবা শিক্ষানবিশ শ্রমিকের পরিবর্তে কেউ যদি মানে ডিউটি পালন করছে, বদলি শ্রমিক। শিক্ষানবিশ তো বুঝি, মানে তাকে আমরা স্থায়ীভাবে নিয়োগ দেবো, কিন্তু আপাতত সে শিক্ষানবিশ হিসাবে আছে। তার শিক্ষানবিশ কাল সমাপ্ত হলেই সে স্থায়ী শ্রমিক হয়ে যাবে, আর স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ দেয়। আর মৌসুমী শ্রমিক কারা? মানে মৌসুম ভিত্তিতে যেসব প্রতিষ্ঠানগুলো চলে, 6 মাস 4 মাস চলে, ওইখানে যে শ্রমিক নিয়োগ করে মৌসুমী শ্রমিক। বাট কনফিউশন সৃষ্টি হয় হলো সাময়িক এবং অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে। সাময়িক শ্রমিক কারা? সাময়িক বলতে তো মানে সাময়িক কাজের জন্য সাময়িক সময়ের জন্য নিয়োগ করা হয়। আবার অস্থায়ী কি? মানে অস্থায়ী ধরনের কাজের জন্য সাময়িক সময়ের জন্য নিয়োগ করা হয়, তাহলে অস্থায়ী কাজ। তাহলে সাময়িক আর অস্থায়ীর মধ্যে একটু মানে আসলে কোনটা কিরকম? সাময়িক হলো মানে খুবই অল্প সময়, একদম সাময়িক সময়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 15 দিন, মানে খুবই সাময়িক সময় এবং কাজটা একদম সাময়িক। আর অস্থায়ী শ্রমিক হলো মানে কাজটা স্থায়ী না, কাজটা একদিন শেষ হয়ে যাবে, এটা আপনার কন্টিনিউ না, আপনার বিজনেস যতদিন আছে অতদিন এই কাজটা চলবে না। হয়তো বিশেষ একটা প্রসেসের কারণে, বিশেষ একটা অর্ডারের কারণে এই কাজটা এসেছে সাময়িক সময়ের জন্য, হয়তো 6 মাস চলবে, 1 বছর চলবে, তারপরে কাজটা বন্ধ হয়ে যাবে। এটা হলো অস্থায়ী শ্রমিক। উদাহরণ যদি আমি দেই, যে আপনার প্রতিষ্ঠানে মানে সাময়িক শ্রমিক হলো আপনার প্রতিষ্ঠানে রং করাবেন, বিল্ডিং এ রং করাবেন, আপনার সিভিল যে ডিপার্টমেন্ট আছে ওখানে রং করাবার মিস্ত্রি নাই, আপনি থার্ড পার্টি বা বাহির থেকে লোক নিয়োগ করে রং করাবেন। এখন 10 জন লোক নিয়োগ দেবেন, তো 10 জন লোক আপনার প্রতিষ্ঠানে 10 দিন কাজ করবে, এটা হলো সাময়িক শ্রমিক। ডেলি লেবার বলতে লেবার লতে কোনো শ্রমিক নাই। আমরা তো ডেলি লেবার নেন, এক প্রতিদিনের জন্য আসে, হাজিরা দেন, একদিনের চলে যায়। ডেলি লেবার বলতে কোনো শ্রমিক নাই, ডেলি লেবার হলো সাময়িক শ্রমিক। তাই সাময়িক শ্রমিক হলো আপনাদের যেভাবে নিয়োগ দেন না কেন তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, এবং মিনিমাম ওয়েজের জন্য ভায়োলেশন হয় সেটা খেয়াল রাখতে হবে, তাকে আইডি কার্ড দিতে হবে। আর অস্থায়ী শ্রমিক হলো যে ডেলি লেবার বা 2 দিনের জন্য নেন, 3 দিনের জন্য নেন, এরাই হলো মূলত সাময়িক শ্রমিক। আর অস্থায়ী শ্রমিক হলো আপনার প্রসেসেই নতুন একটা প্রসেস যুক্ত হয়েছে, যেটা 6 মাস চলবে, 1 বছর চলবে, আবার শেষ হয়ে যাবে, তারা অস্থায়ী শ্রমিক। এই অস্থায়ী ভিত্তিতে আপনি নিয়োগ দিতে পারেন। আপনি মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনার এখন বাইরের প্রয়োজনে নতুন একটা প্রসেস যুক্ত হয়েছে, মানে বডিটা কমপ্লিট হওয়ার পর মনে করেন ব্র্যান্ডের লোগো এটা আর্ট করে দিতে হয় বডির উপরে। এখন এই আর্টিস্ট তো আপনার প্রতিষ্ঠানে নাই। এখন আপনি 10 জন আর্টিস্ট নিয়োগ দিলেন, সে প্রত্যেকটা বডির কোনো নির্দিষ্ট একটা জায়গায় ব্র্যান্ডের লোগো মানে অঙ্কন করে দিচ্ছে। ওই যে 10 জন নিয়োগ দিলেন, এটা অস্থায়ী শ্রমিক, এটা 6 মাসের জন্য নিতে পারেন, 3 মাসের জন্য নিতে পারেন। তো মূলত লেবার লতে অস্থায়ী শ্রমিকরা বেনিফিট পায়, বিভিন্ন জায়গায় কম্পেনসেশন পেয়ে থাকে, কিন্তু সাময়িক শ্রমিকরা কোনো ধরনের বেতন ছাড়া অন্য কোনো বেনিফিট পায় না। এই হলো ধারা 4-এর শ্রমিকগণের শ্রেণীবিভাগ এবং শিক্ষানবিশ কাল। তো এইখানে মানে 17 নভেম্বর 2025 যে
মানে সংশোধন এটা এসেছে, সেটা হলো শিক্ষাধীন শ্রমিকের ক্ষেত্রে মানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে যে শিক্ষাধীন শ্রমিক হবে অষ্টাদশ অধ্যায়ের যে বিধিবিধান সেই বিধিবিধান প্রযোজ্য হবে। আমরা একটু সামনে আগে কাজ বন্ধ, এখানে একটু বলি কাজ বন্ধ, তারপরে হলো যে মানে কারখানা বন্ধ, এবার লে অফ, ছাঁটাই, এগুলো এগুলো শুনলেই অনেকের কাছে খুব কঠিন মনে হয় যে কাজ বন্ধ, এর বিধিবিধান কি, এর কাজ বন্ধ আমি কি করে রাখতে পারি, এর বেনিফিট কি দেব, কাজ বন্ধ করে লে অফ করা হয়, লে অফের আমি কি বেনিফিট দেব, আবার লে অফের পরে কতদিন আমি লে অফ রাখতে পারবো, লে অফের কি ক্ষতিপূরণ দেবো, লে অফ করার পর আমার ছাঁটাই তো করতে হতে পারে, তো ছাঁটাই করলে আমি কাদেরকে ছাঁটাই করব, এই যে বিষয়গুলো এটা আসলে একটার সাথে আরেকটা লিঙ্ক। আমি যদি একটু গল্পের আকারে বা একটার সাথে আর একটা সম্পর্ক না রেখে আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে। আমি আজকের একটু সিকোয়েন্স অনুযায়ী, প্রথমে কাজ বন্ধ থাকে, কাজ বন্ধ 3 দিন হয়ে গেলে আমি লে অফ করতে পারি, লে অফ আমি সর্বোচ্চ কি 45 দিন 60 দিন তারও বেশি করতে পারি। এখন তা যদি মালিক যদি তারপর চায় যে আর লে অফ চালাবো না, আমি এখন ছাঁটাই করে দেবো, তাহলে 20 দ্বারায় আমাকে ছাঁটাই করতে হবে, 20 দ্বারায় শ্রমিকদেরকে ছাঁটাই করা যাবে। এই যে সিকোয়েন্স, ভালো দ্বারায় কাজ বন্ধ, 16 দ্বারায় লে অফ এবং 20 দ্বারায় ছাঁটাই, এই যে ধারা মানে 12-র পরে 16, 16-র পরে 20, এই সিকোয়েন্স অনুযায়ী যদি আমি আলোচনা করে যাই আপনাদের বুঝতে সহজ হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি বিষয়টা খুব ইজি লাগবে। কাজ বন্ধ, আমি কাজ বন্ধ কখন রাখতে পারবো? অগ্নিকাণ্ড, আকস্মিক বিপত্তি, যন্ত্রপাতি বিকল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ, মহামারী, ব্যাপক দাঙ্গা হাঙ্গামা অথবা মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত অন্য কোনো কারণে মালিক যে কোনো সময় তার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবে, কাজ বন্ধ করে দিতে পারবে। এখন কাজ বন্ধ কয়দিন রাখতে পারবো সর্বোচ্চ? কাজ বন্ধ আমি 3 দিন পর্যন্ত রাখতে পারবো কাজ বন্ধ। আচ্ছা, তাহলে কাজ 3 দিন পর্যন্ত আমি কাজ বন্ধ রাখলাম, কি কি কারণে? মনে করেন বিদ্যুৎ সরবরাহ বা অগ্নিকাণ্ড হয়েছে, এ কারণে বিদ্যুৎ সরবরাহ নাই, যে কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে, এই আমি 3 দিন পর্যন্ত আমি কাজ বন্ধ রেখেছি। এখন আমার ইচ্ছা ছিল যে 3 দিন পরে আবার বিদ্যুৎ চলে আসবে। এখন এই 3 দিন যদি আমি বন্ধ রাখি তাহলে 3 দিনের জন্য আমি কি বেনিফিট দেবো, শ্রমিকদের কি ক্ষতিপূরণ দেবো? সেটা হলো যে যদি কাজ বন্ধের মেয়াদ 1 কর্মদিবসের বেশি অধিক না হয় তাহলে মালিক সংশ্লিষ্ট প্রত্যেক একদিন অতিরিক্ত সকল বন্ধ সময়ের জন্য সম্পূর্ণ মজুরি প্রদান করবেন। এখন হলো 3 দিন যদি বন্ধ থাকে তাহলে 2 দিনের মজুরি পাবে। মানে হলো মানে যদি কাজ বন্ধের মেয়াদ 1 কর্মদিবসের অধিক হয় তাহা হইলে সংশ্লিষ্ট প্রত্যেক শ্রমিককে একদিনের অতিরিক্ত সকল বন্ধ কর্মদিবসের জন্য মজুরি প্রদান করতে হবে। এর মানে হলো যে কাজ বন্ধ যদি 3 দিন হয় তাহলে আমি 2 দিনের মজুরি দেবো, প্রথম দিনের মজুরি পাবে না, এই এক। দ্বিতীয়ত কাজ যদি একদিন বন্ধ হয় তাহলে কি হবে? কাজ যদি একদিন বন্ধ থাকে তাহলে একদিনের জন্য মজুরি না দিলেও চলবে। আচ্ছা, এখন ফ্যাক্টরি যদি 2 দিন বন্ধ থাকে, তাহলে 2 দিন বন্ধ থাকলে প্রথম দিনের জন্য মজুরি না দিলেও চলবে, কিন্তু দ্বিতীয় দিনের জন্য মজুরি দিতে হবে। এগুলো সহজ নিয়ম কাজ বন্ধ। তো কাজ বন্ধ থাকবে সর্বোচ্চ কয়দিন? 3 দিন। 3 দিন বন্ধ থাকলে 2 দিনের মজুরি পাবে, একদিনের পাবে না। 2 দিন বন্ধ থাকলে একদিনের পাবে, একদিনের পাবে না। একদিন বন্ধ থাকে শুধু, তাহলে সেদিনের জন্য মজুরি সে পাবে না। তো এই কাজ বন্ধ কি কি কারণে হয়? যদি অগ্নিকাণ্ড, আকস্মিক বিপত্তি, যন্ত্রপাতি বিকল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ, এই যে বিষয়গুলোর কারণে কাজ বন্ধ থাকলে, একদিন বন্ধ থাকলে একদিনের জন্য শ্রমিক কোনো মজুরি পাবে না। কিন্তু একটা বিষয় আছে, শেষে কি আছে? কিন্তু আছে। কিন্তু হলো এই যে যে কোনো দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, আকস্মিক বিপত্তি, এটা কি বলে কয়ে আসে না যে কালকের আগুন লাগবে অতএব কালকের ফ্যাক্টরি, কালকের কাজ বন্ধ, এরকম না। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সকাল 8টায় অফিস, সবাই সকাল 8টায় অফিসে ঢুকছে, ঢোকার পরে 1 ঘন্টা কাজ করছে, 9টা বেজে গেছে, 9টার পরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন মালিক ঘোষণা দিছে যে এখন বন্ধ থাকবে, কাজ বন্ধ থাকবে। তাহলে যদি 1 ঘন্টার অধিক হয় তাহলে কি হবে? যে 1 ঘন্টার অধিক হলে, 1 ঘন্টার কম হলে তাহারা কোনো মজুরি পাইবে না। আর 1 ঘন্টা যদি অধিক হয় তাহলে অবস্থানের সময় উহার অধিক হইলে তাহার অবস্থানকালীন সম্পূর্ণ সময়ের মজুরি পাবে। 1 ঘন্টার বেশি যদি থাকে, যদি 2 ঘন্টা থাকে তাই 2 ঘন্টার সম্পূর্ণ সময়ের মজুরি, অর্থাৎ এই 2 ঘন্টার ফুল মজুরি পাবে। কিন্তু যদি অবস্থান যদি 1 ঘন্টার কম হইতো তাহলে সে কোনো মজুরি পাইতো না। অর্থাৎ হলো 8টার আগেই যদি 8টা অফিস শুরু হয়েছে, 9টা 1 ঘন্টা হয় না, এর আগে যদি বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যেত তাহলে এই আধা ঘন্টার জন্য কোনো সে মজুরি পাইতো না, বা এই ফুল দিনের জন্য সে মজুরি পাবে না। আর যদি সে 1 ঘন্টা কাজ করার পর যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেত তাহলে যতক্ষণ সে অবস্থান করছিল, 2 ঘন্টা করুক 3 ঘন্টা করুক, এই অবস্থানকালীন সম্পূর্ণ সময়ের জন্য মজুরি পাইবে। এ হলো কাজ বন্ধের মানে ক্ষতিপূরণ। তাহলে আমরা আবার ক্লিয়ার হই, কাজ বন্ধ হইতে পারে অগ্নিকাণ্ড, আকস্মিক বিপত্তি, যন্ত্রপাতি বিকল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ড্যাশ ড্যাশ, এই কারণে মালিক তার প্রতিষ্ঠানের কাজ বন্ধ রাখতে পারেন। এই কাজ বন্ধ সর্বোচ্চ থাকতে পারে 3 দিন। 3 দিন যদি বন্ধ থাকে তাহলে 3 দিনের প্রথম দিন, একদিন বাদে বাকি 2 দিনের মজুরি পাবে।
2 দিন বন্ধ থাকলে একদিন পাবে, বাকি একদিনের মজুরি পাবে। একদিন বন্ধ থাকলে কোনো মজুরি পাবে না। তবে ওই একদিন যদি এমন হয় যে 1 ঘন্টা কাজের পর এরপর ফ্যাক্টরি বন্ধ দিছে, তাহলে সে যতক্ষণ কাজে ছিল অতক্ষণের সম্পূর্ণ সময়ের মজুরি পাবে। আর 1 ঘন্টার কম হলে সে আধা ঘন্টা 45 মিনিটের জন্য সে মজুরি পাবে না। এর কাজ বন্ধ। এখন কাজ বন্ধ যদি 3 কর্মদিবসের অধিক হয়, যদি বিদ্যুৎ সরবরাহ যদি বিদ্যুৎ যদি 4 দিনেও না আসে, 5 দিনেও না আসে, তাহলে কি হবে? তাহলে মালিক 16 ধারা অনুযায়ী লে অফ করতে পারবে। কাজ বন্ধ এই যে লেখেন 8 নম্বর ধারায় যেটা বলা আছে, যদি কাজ বন্ধের মেয়াদ 3 কর্মদিবসের অধিক হয়, তাহলে সংশ্লিষ্ট শ্রমিকগণকে লে অফ করা হইবে এবং তাহাদেরকে ধারা 16 অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করিতে হবে। এই 8 আগে ছিল যদি কাজ বন্ধের মেয়াদ 3 কর্মদিবসের অধিক হয়, তাহলে সংশ্লিষ্ট শ্রমিককে 16 এর বিধান অনুযায়ী লে অফ করা যাবে। এটা বাদ। এখন এই কথা আসছে 8 এর পরিবর্তে এই যে 8, এই 8 এর পরিবর্তে এই 8 চলে আসছে। এখানে হচ্ছে 3 দিনের অধিক হয়, তাহলে সংশ্লিষ্ট শ্রমিকগণকে লে অফ করা হইবে এবং তাদেরকে ধারা 16 অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা যাবে। এখন লে অফ, এখন 3 দিনের বেশি হলে আমরা কি করে দেব? লে অফ করে দেব। 4 দিন এখন আমি প্রতিষ্ঠান লে অফ। এখন আমার বিদ্যুৎ সরবরাহ 4 দিনে আসে না, 5 দিনে আসে না, 10 দিনে মনে করেন আসলো না। এখন 10 দিন পর্যন্ত যদি না আসে, তাহলে আমাকে কি করতে হবে? যে এই 10 দিন পর্যন্তই আমার প্রতিষ্ঠান লে অফ থাকবে। তো লে অফের ক্ষেত্রে বিধান কি, লে অফের ক্ষতিপূরণ কি, সেটা আমরা 16 অধ্যায় দেখবো। কিন্তু একটা বিষয়, আমার তো 3 দিন পর্যন্ত কাজ বন্ধ ছিল, কিন্তু এখন আর 3 দিন পর্যন্ত কাজ না, এখন হলো সম্পূর্ণ সময়টাই লে অফের মধ্যে চলে যাবে। মানে প্রথম 3 দিনের যে কাজ বন্ধ ছিল, পরে ধরেন আরো 7 দিন ছিল বন্ধ, টোটালটা এখন লে অফ হয়ে যাবে। 3 দিন আর কাজ বন্ধ থাকবে না, 1 থেকে 10 তারিখ পর্যন্ত পুরোটাই লে অফের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ দিতে হবে। যেমন দেখেন 12-9 নম্বরে উপধারা 8 উল্লেখিত লে অফ কাজ বন্ধ হবার প্রথম দিন হইতেই বলবৎ হইবে। মানে যেদিন বন্ধ হয়েছে ওদিন থেকে লে অফ বলবৎ হইবে এবং প্রথম দিনের জন্য প্রদত্ত কোনো মজুরি সংশ্লিষ্ট শ্রমিকদের পদেও লে অফের ক্ষতিপূরণের সহিত সমন্বয় করিতে হবে। অর্থাৎ এখন আমরা একটু দেখব ধারা 16তে যে লে অফের ক্ষতিপূরণ কি। লে অফের ক্ষতিপূরণ হলো, আগে ছিল 16 ধারা 1-এ যে চাকরি বয়স 1 বছর না হলে সে লে অফকৃত শ্রমিক কোনো ক্ষতিপূরণ পাবে না। 1 বছর পূর্ণ না হলে লে অফ করা হয়, তাহলে তার কোনো ক্ষতিপূরণ পাবে না। কিন্তু এখন 3 মাস যদি হয় চাকরি বয়স, তাহলে লে অফ করা হলে লে অফের ক্ষতিপূরণ সে পাবে। লে অফের ক্ষতিপূরণ কি পাবে এটা দেখে কি লাগছে? যে ক্ষেত্রে বদলি বা সাময়িক শ্রমিক নহেন এরূপ কোন শ্রমিককে যাহার নাম কোন প্রতিষ্ঠানের মাস্টার বলতে আসলে কিছু নাই, শ্রমিক রেজিস্টারে অন্তর্ভুক্ত আছে এবং যিনি মালিকের অধীন অন্তত 1 বছর, এখানে হবে এখন 3 মাস চাকরি সম্পন্ন করিয়াছেন, লে অফ করা হয়, তাহা হইলে মালিক তাহাকে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত তার লে অফের সকল দিনের জন্য ক্ষতিপূরণ প্রদান করিবে। তাহলে আমি এখন কি করতে পারি? যাদের চাকরি বয়স 3 মাস হবে তারাও এখন লে অফের ক্ষতিপূরণ পাবে। তাহলে লে অফের ক্ষতিপূরণ কি, সে দ্বিতীয় নম্বরে বলা আছে, মানে ধারা 16-এর 2-এ বলা আছে, উপধারা 2-এ। 2 উপধারা 1-এ উল্লেখিত ক্ষতিপূরণের পরিমাণ হবে সংশ্লিষ্ট শ্রমিকের মোট মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং অ্যাড-হক বা অন্তত মজুরি থাকে এর অর্ধেক, এবং লে অফ করা না হলে তিনি যে আবাসিক ভাতা পাইতেন তার সম্পূর্ণ সমান। অর্থ হলো যে এই যে লে অফের অবস্থায় তার যে মূল মজুরি থাকবে সেই মূল মজুরি অর্ধেক পাবে এবং আবাসিক ভাতা বা হাউস রেন্ট ফুল পাবে। কিন্তু কোন দিনে? শুক্রবার ব্যতীত, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত। মাসে আছে কয়দিন? 26 দিন। এক মাসে 30 দিন, 4 দিন যদি সাপ্তাহিক ছুটি দেয় থাকে 26 দিন। এই 26 দিনের বেসিকের অর্ধেক পাবে এবং হাউস রেন্ট ফুল পাবে 26 দিনের। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি লে অফ কয়দিন করতে পারবো? এভাবে লে অফ আমি করতে পারবো মানে যতদিন মালিক চায় ততদিনই করতে পারবে। আগে কি ছিল? আগে ছিল এরকম, দেখেন এই যে 4 নম্বর দেখেন 16-4, এই যে 16-4, মালিক ও শ্রমিকের মধ্যে ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে কোন শ্রমিক এই ধারার অধীন কোন পঞ্জিকা বৎসরে 45 দিনের অধিক সময়ের জন্য ক্ষতিপূরণ পাইবেন না। মানে হলো যে 45 দিন অধিক মানে লে অফ করা যাবে না। এখন কি লেখছেন? যদি কোনো পঞ্জিকা বৎসরে কোনো শ্রমিককে অবিচ্ছিন্নভাবে বা বিচ্ছিন্নভাবে 45 দিনের অধিক সময়ের জন্য লে অফ করা হয় এবং উক্ত 45 দিনের পরও লে অফের সময় যদি আরো 15 দিন বা তদুর্ধ্ব করা হয়, তাহা হইলে উক্ত শ্রমিক এবং মালিকের মধ্যে ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে পরবর্তী প্রত্যেক 15 বা তদুর্ধ্ব দিন সমূহের লে অফের জন্য উপধারা 2-এর বিধান অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করিতে হবে। অর্থাৎ হলো আগে 40 দিন পর্যন্ত লে অফের ক্ষতিপূরণ ছিল বেসিকের অর্ধেক এবং হাউস রেন্টের ফুল, এবং 45 দিন পর যদি আরো সময় বাড়ায় তাহলে হবে বেসিকের 4/1 এবং হাউস রেন্টের ফুল। এখন এটা বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে এইটা হয়েছে যে আপনি লে অফ যতদিনই করেন, 45 দিন পর যদি আরো 15 দিন বাড়ান, আরো 15 দিন বাড়ান, যতদিনই বাড়ান না কেন আপনার ক্ষতিপূরণ থাকবে সমান। মানে সমানটা কি? সেটা হলো বেসিকের অর্ধেক এবং হাউস রেন্টের ফুল, শুক্রবার দিন ব্যতীত, মানে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত বাকি দিনের জন্য বেসিকের অর্ধেক
এবং হাউস রেন্ট ফুল। এন্ড লে অফ যদি 45 দিনও করেন, আরো 15 দিন বাদ দিয়ে করে 60 দিনও করেন, 70 দিনও করেন, মানে টোটাল বেনিফিট হবে সেম, ফ্র্যাকশন আর নাই। ক্লিয়ার? তাহলে লে অফ করা যাবে, এগুলো লে অফ। এখন মালিক দেখতেছে যে বিদ্যুৎ সরবরাহ আসতেছে না, মানে কোনো জটিলতার কারণে 45 দিন হয়ে গেল, 60 দিন হয়ে গেল, 70 দিন হয়ে গেল। এখন 70 দিন পর্যন্ত সে লে অফের ক্ষতিপূরণ দিয়ে গেল। 70 দিনের মানে শুক্রবার সাপ্তাহিক ছুটির বাদ দিয়ে কি দিয়ে গেল আপনার, এই যে বেসিকের অর্ধেক দিল এবং হাউস রেন্ট ফুল দিল। 70 দিন পর মালিক চিন্তা করছে না আমি আর চালাইতে পারছি না, আমি এখন ছাঁটাই করে দেবো। তা ছাঁটাই করতে হলে সে এখন কি করবে? সে এখন ধারা 20 অনুযায়ী ছাঁটাই করবে। তা ছাঁটাইয়ের ক্ষতিপূরণ কি একটু দেখে নেই। ছাঁটাইয়ের কারণ উল্লেখ করিয়া ছাঁটাইয়ের ক্ষতিপূরণ হলো এই যে ছাঁটাইয়ের কারণ উল্লেখ করিয়া 1 মাসের লিখিত নোটিশ দিতে হবে এবং নোটিশ মেয়াদের জন্য নোটিশের পরিবর্তে মজুরি প্রদান করিতে হবে। যাই হোক, এটা একটা ছাঁটাইয়ের নিয়ম, মানে 1 মাসে নোটিশ দিতে হয় এবং নোটিশের জন্য না দিতে পারলে তাকে মজুরি দিতে হয়। গেল এক। এরপর হলো, এখন যদি আপনি, এটা তো ছাঁটাইয়ের কারণ। আর একটা ব্যাপার হলো, যেহেতু আমার ছাঁটাই হবে 16/7 অনুযায়ী। 16/7 মানে হলো আমি আসছি 12 দ্বারা থেকে। প্রথমে ফ্যাক্টরি বন্ধ ছিল, সেখান থেকে লে অফ, সেখান থেকে ছাঁটাই। যেহেতু আমি 16/7 দ্বারা অনুযায়ী আসছি, এই যে 16/7 মানে আমার আমার কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো শ্রমিকের পঞ্জীকা বছরে উল্লেখিত 45 দিন লে অফ করার পরও অবিচ্ছিন্ন 15 দিন বা তদূর্ধ্ব সময় লে অফ করিতে হয়, তাহলে মালিক উক্ত শ্রমিককে লে অফের পরিবর্তে ধারা 26 ছাঁটাই করিতে পারিবে। তাহলে আমার তো 45 দিনকে 70 দিন আমি লে অফ করে ফেলছি এই ধারা 16/7 অনুযায়ী। এখন আমি তাদেরকে ছাঁটাই করব। সেই ছাঁটাই যদি আমি করি, এই যে বলা হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে না, যে উল্লেখিত কোনো নোটিশ প্রয়োজন হবে না, নোটিশের প্রয়োজন হবে না, নোটিশের প্রয়োজন হবে না। তবে ছাঁটাইকৃত শ্রমিককে উপধারা 2 এর গ মোতাবেক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 2 এর গয়ে ক্ষতিপূরণ কি আছে? 2 এর গয়ে ক্ষতিপূরণ হচ্ছে, ক্ষতিপূরণ বাবদ তাহাকে প্রত্যেক বছর চাকরির জন্য 30 দিনের মজুরি। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমি যদি এবার ছাঁটাই করতে যাই, তাহলে প্রত্যেক পূর্ণ বছর চাকরি করছে এমন শ্রমিকদেরকে প্রতি বছরের জন্য একটা বেসিক দিতে হবে। এই 10 বছর চাকরি করে 10টা বেসিক এবং 5 বছর চাকরি করে 5টা বেসিক, এবং এর অতিরিক্ত হিসেবে 15 দিনের মজুরি প্রদান করতে হবে। এই হলো আমার মূল বিষয়। তা আমি দ্বারা 12তে ছিলাম, মানে কাজ বন্ধ। এর সমাপ্তি হয়েছে গিয়ে 20-এ। প্রথমে কাজ বন্ধ ছিল কিসের কারণে? বিদ্যুৎ সরবরাহের কারণে বন্ধ ছিল। আমি বন্ধ রাখছিলাম 3 দিন। 3 দিনের সমাধান হয়নি। 3 দিনের সমাধান যদি হয়ে যেত, তাহলে আমি প্রথম দিন বাদে বাকি 2 দিনের মজুরি দিতাম, আমার এখানেই শেষ। যেহেতু 3 দিনের সমাধান হয় নাই, আমি এবার লে অফ ঘোষণা করে দিছি। লে অফ আমার চলতেছিল প্রায় 70 দিন মনে করেন। এই 70 দিন লে অফ থাকা অবস্থায় তাকে আমাকে, মানে প্রথম দিন যে বন্ধ দিছি ওই দিন থেকে লে অফ কাউন্ট হয়ে যাবে। ওই বন্ধের যে ক্ষতিপূরণ ওইটা আর কাউন্ট হবে না, লে অফ প্রথম দিন থেকেই কাউন্ট হবে। তাই লে অফের ক্ষতিপূরণ আমাকে কি দিতে হবে? শুক্রবার সাপ্তাহিক ছুটির বাদ দিয়ে যে দিনগুলো থাকবে ওই দিনের তার বেসিক যেটা আছে মূল মজুরি অর্ধেক হবে এবং হলো বাড়ি ভাড়া সম্পূর্ণ পাবে। আমি 70 দিন পর্যন্ত লে অফের ক্ষতিপূরণ দিয়ে দিলাম। এবার কি করলাম, আমি আর মানে এই কন্টিনিউ করতে পারবো না, আমি এখন থেকে ছাঁটাই করে দেবো। ছাঁটাইয়ের ক্ষেত্রে আমি কি করতে হবে, তাদের চাকরি বয়স 1 বছর পূর্ণ হয়েছে, তাদের প্রত্যেক শ্রমিকদেরকে পূর্ণ বছরের জন্য একটা বেসিক দিয়ে দিতে হবে। এবং তার যদি অন্যান্য পাওনা থাকে, অর্জিত ছুটির টাকা থাকে, প্রভিডেন্ট ফান্ডের টাকা থাকে, অথবা জমা তার অন্য কোনো জমা টাকা থাকে, তার নিজের টাকা জমা থাকে, বেতনের টাকা থাকে, এই ছাড়া আর কিছু পাবে না। এভাবেই তাকে ছাঁটাই করা যাবে। আমার মনে হয় যে বুঝতে কারো বাকি নেই যে কাজ বন্ধ অনেক কঠিন মনে হলেও আমি অনেক সহজ করে বলার চেষ্টা করছি। দ্বিতীয় নম্বরে হলো যে প্রতিষ্ঠান বন্ধ। 13 নম্বর ধারা হলো যে 13 প্রতিষ্ঠান বন্ধ। প্রতিষ্ঠান বন্ধ এটা কিভাবে হয়? প্রতিষ্ঠান বন্ধ অনেক সময় দেখবেন বিজিএমই হুমকি দেয়, যদি আপনারা কথা না শোনেন তাহলে ধারা 13-1 অনুযায়ী প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হইবে। এটা মালিকের ফেভারে একটা ধারা। যদি কথা না শোনেন, যদি বেআইনি, তাহলে এটা কখন করে? কোনো প্রতিষ্ঠানে কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা প্রতিষ্ঠানের আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন। এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী কোনো শ্রমিক মজুরি পাইবেন না। এটা বেআইনি ধর্মঘট, অযৌক্তিক একটা দাবি, যেটা আসলে মালিকের কাছে পায় না, এমন যদি দাবি করে বসে এবং যদি দাবি করে ধর্মঘটে অংশগ্রহণ করে, তাহলে মালিক কি করতে পারে? প্রতিষ্ঠান বন্ধ করতে পারে 13-1 ধারা অনুযায়ী। বলে দেবে যে 13-1 ধারা অনুযায়ী এই অবৈধ ধর্মঘটের কারণে প্রতিষ্ঠান বন্ধ করা হলো, প্রতিষ্ঠান বন্ধ রাখা হলো। তাই যতদিন বন্ধ থাকবে, 2 দিন 4 দিন 5 দিন, যতদিন বন্ধ থাকবে ততদিন পর্যন্ত শ্রমিকের কোনো মজুরি পাইবে না। এখন কথা হলো, তাহলে এই বন্ধ আমি কতদিন পর্যন্ত রাখতে পারবো? কতদিন পর্যন্ত রাখতে পারবো, এর একটা ব্যাপার আছে না? আচ্ছা,
সেটা হলো এই যে বন্ধ আমি সর্বোচ্চ 45 দিন পর্যন্ত রাখতে পারি, তারপর আমি ইচ্ছা করলে ধারা 20 অনুযায়ী তাদেরকে ছাঁটাই করে দিতে পারি। সেটা হলো যে আপনাকে বিধি পড়বেন 25-এর 2-তে লেখা আছে যে বন্ধ 45 দিনের অধিক হলে ধারা 20 মোতাবেক সকল পাওনা পরিশোধ পূর্বক শ্রমিকদেরকে ছাঁটাই করা যাইবে। শ্রমিকদেরকে ছাঁটাই করা যাবে, তবে শর্ত থাকে যে কোনো প্রতিষ্ঠান বা কারখানা ধারা 13 এর অধীন বন্ধ হইলে কোনো শ্রমিককে ধারা 20-এর 2 ক অনুযায়ী কোনো নোটিশ বা নোটিশের পরিবর্তে মজুরি পাইবেন না। তো এখন হলো যে আমি তো বন্ধ রাখলাম শ্রমিকদেরকে মানে শায়েস্তা করার জন্য যে তোমরা ভালো হয়ে যাও, কাজে ফিরে বন্ধ রাখছিলাম। এখন তারা যদি না মানে তাহলে ধারা 20 অনুযায়ী কি করা যাবে, তাদেরকে ছাঁটাই করা যাবে। তাই ছাঁটাইয়ের কথা বলা আছে। ছাঁটাই তো আমরা জানি যে ছাঁটাইয়ের সূত্র কি। ছাঁটাইয়ের সূত্র হলো তাদের চাকরি বয়স 1 বছর পূর্ণ হয়েছে, তারা হলো প্রতি পূর্ণ বছরের জন্য একটা বেসিক পাবে। তাই তো 5 বছর চাকরি করলে 5টা পাবে, 7 বছর চাকরি করলে 7টা পাবে। কিন্তু ছাঁটাইয়ের একটা নিয়ম ছিল যে 1 মাসের নোটিশ দিতে হয় অথবা নোটিশের সমপরিমাণ টাকা দিতে হয়। কিন্তু বলা আছে যদি 13 এর অনুযায়ী ধারা 13 অনুযায়ী ছাঁটাই করা হয় তাহলে তারা কোনো নোটিশ পাবে না বা নোটিশ পরিবর্তে কোনো মজুরি পাবে না। এই যে ধারা এই যে কোনো প্রতিষ্ঠানের কারখানা 13 এর অধীন বন্ধ হইলে কোনো শ্রমিককে ধারা 13 এর অধীন বন্ধ করছি, তারপরে হলো যে আমি 45 দিন পর্যন্ত বন্ধ রাখি, তারপর আমি ছাঁটাই করতে যাচ্ছি, এই ক্ষেত্রে নোটিশের প্রয়োজন হইবে না। তাহলে বুঝতে পারছেন সহজ এটা। তো ধারা 13 থেকে ডাইরেক্ট চলে যাবে কিসে, 20-এ। তা আমরা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারি, সেটা হলো বেআইনি ধর্মঘটের কারণে। মাথায় রাখতে হবে যেটা বেআইনি ধর্মঘট, এই কারণে আমি প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারি। এই বন্ধ সর্বোচ্চ 45 দিন রাখা যাবে, মানে সর্বোচ্চ রকম না, মানে বন্ধ 45 দিনের অধিক হইলে, ইচ্ছা করলে মানে আরো রাখতে পারে, বাট 45 দিনের অধিক হইলে তারপর সে দ্বারা 20 অনুযায়ী ছাঁটাই করে দিতে পারবে সমস্ত দেনাপাওনা দিয়ে। দেনাপাওনা কি? দেনাপাওনা হলো তাদের চাকরি বয়স 1 বছর পূর্ণ হয়েছে, তারা প্রতি পূর্ণ বছরের জন্য একটা বেসিক পাবে, আর তাদের যদি অর্জিত ছুটির টাকা থাকে সেটা পাবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা থাকলে সেটা পাবে, অথবা তাদের জমা টাকা কোনো থাকে সেটা সে পাবে। কিন্তু এইখানে আবার 13-এর 2 একটা কথা লেখছে, যদি উপধারা 1-এর অধীন কোনো শাখা বা বিভাগ বন্ধের কারণে প্রতিষ্ঠানের অন্য কোনো শাখা বিভাগ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে ইহা চালু রাখা সম্ভব নয়, তাহা হইলে উক্ত বা শাখা বিভাগ বন্ধ করিয়া দেওয়া যাইবে, কিন্তু সেক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিককে 3 দিন পর্যন্ত লে অফের ক্ষেত্রে পদীয় ক্ষতিপূরণ সমপরিমাণ মজুরি প্রদান করিতে হবে, তবে এই মেয়াদের অতিরিক্ত সময়ের জন্য তাহারা কোনো মজুরি পাইবে না। অর্থ হলো আমার প্রতিষ্ঠানে অনেকগুলো শাখা আছে, একটা শাখার নাম সুইং ফিনিশিং, আর একটা শাখার নাম হলো কাটিং। এখন সুইং ফিনিশিং এর লোকজন ধর্মঘট করছে, ববই ধর্মঘট করছে, বাট কাটিং এর লোকজন করে নাই। কিন্তু সুইং ফিনিশিং এর ধর্মঘটের কারণে কাটিং ও খোলা রাখা সম্ভব হচ্ছে না, কাটিং আমি বন্ধ করে দিলাম। সেক্ষেত্রে ওই কাটিং এর শ্রমিকরা প্রথম 3 দিন পর্যন্ত লে অফের যে ক্ষতিপূরণ আছে সেই ক্ষতিপূরণ পাবে, কিন্তু 3 দিনের পর থেকে তারাও কোনো মজুরি পাবে না। এই হলো ধারা 13-এর প্রতিষ্ঠান বন্ধ। আচ্ছা, আমরা একটু যাই। অনেক সময় ডাইরেক্ট লে অফও করা যায়। আমরা তো লে অফ 2 ভাবে করে আসলাম, একটা হচ্ছে 12 নম্বর ধারা অনুযায়ী, সেটা হলো যে কাজ বন্ধ, আর একটা হচ্ছে 13 নম্বর ধারার পরে হলো যে 13 নম্বর ধারা তো লে অফ করে না, 13 নম্বর ধারার পরে ডাইরেক্ট ছাঁটাই। কিন্তু 12 নম্বর ধারার পরে আমরা আসছিলাম লে অফে, কিন্তু ডাইরেক্টও তো লে অফ করা যাবে 12 নম্বর ধারা ছাড়া। সেটা কি হলে, সেটা হলো আপনার এই যে ধারা 2-58 লে অফ অর্থ কয়লা, শক্তি, কাঁচামালের স্বল্পতা অথবা মাল জমিয়ে থাকা অথবা যন্ত্রপাতি বা কলকব্জা বিকল অথবা ভাঙ্গিয়া যাওয়ার কারণে কোনো শ্রমিককে কাজ দিতে মালিকের ব্যর্থতা, অস্বীকৃতি, অক্ষমতা। মানে আপনার কয়লা নাই, মানে কাঁচামাল নাই, মানে বিদ্যুৎ নাই, যেটা কয়লা মানে অর্থ কয়লা শক্তি বা কাঁচামাল, মালের স্বল্পতা বা মাল জমিয়ে থাকা, যেটা উৎপাদন করছে সেটা বিক্রি হচ্ছে না, অথবা যন্ত্রপাতি বা কলকব্জা বিকল, এরকমও যদি হয় তাহলে আপনি লে অফ করতে কি করতে পারবেন, লে অফ করতে পারবেন। সেই লে অফের হলো এই যে নিয়ম 16 অনুযায়ী লে অফ করবেন কিভাবে। সেই লে অফ করলে তাদের চাকরি বয়স 3 মাস পূর্ণ হয়েছে, তারাও লে অফের আওতায় পড়বে। সব কি আওতায় পড়বে, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত বাকি দিনের জন্য তারা ক্ষতিপূরণ পাবে কি হিসাবে, তারা তারা ক্ষতিপূরণ পাবে হলো যে মূল মজুরির যেটা আছে সেটা অর্ধেক পাবে, হাজিরা সম্পূর্ণ পাবে। তবে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আপনি প্রতিষ্ঠান লে অফ করলেও যে লে অফ কিন্তু শ্রমিকের মাস্টার বা লে অফ কিন্তু শ্রমিকের রেজিস্টার, আপনি যদি লে অফ করেনও সেই ক্ষেত্রে সব শ্রমিকদেরকে তো লে অফ করা যাবে না, কিছু শ্রমিক তো প্রতিষ্ঠানে আসতেই হয়। প্রতিষ্ঠান লে অফ করে দিয়েছেন, বাট সিকিউরিটি বা মেনটেনেন্স অথবা আপনার ইলেকট্রিক্যাল সমস্যার কারণে তারা কাজ করবে 5 দিন, এই সমস্যার সমাধান করবে, তারা আপনার তো শ্রমিক, তাই তারা কাজ করবে কিভাবে, এদেরকে বলা হয় লে অফ শ্রমিকের রেজিস্টার। এটা ছিল আগে লে অফ শ্রমিকের মাস্টার রোল, মূলত মাস্টার রোল কথাটা ভুল ছিল, এটা এখন সংশোধন করে আসবে লে অফ শ্রমিকের রেজিস্টার। কি লেখছে শুনি,
কোনো প্রতিষ্ঠানের শ্রমিকগণকে লে অফ করা সত্ত্বেও মালিককে তাহার জন্য রেজিস্টার সংরক্ষণ করিতে হইবে এবং স্বাভাবিক কর্মসময়ের লে অফকৃত শ্রমিকগণের মধ্যে যাহারা কাজের জন্য হাজিরা দিবেন তাহাদের নাম উহাতে লিপিবদ্ধ করার ব্যবস্থা করিতে হবে। তবে শর্ত থাকে যে লে অফকালীন অন্য কোনোভাবে শ্রমিক রেজিস্টার সংরক্ষণ বা শ্রমিক রেজিস্টার বহির্ভূত কোনো শ্রমিক নিয়োগ করা যাইবে না। অর্থ হলো আপনি শ্রমিকদেরকে লে অফ করে দিয়েছেন, এখন কিছু শ্রমিকদেরকে আপনি আসার জন্য বলছেন, কারণ তারা সিকিউরিটি গার্ড বা মেনটেন্যান্সের জন্য কিছু লোক আসবে। তাই তাদেরকে আপনি আগে যেভাবে হাজিরা মেনটেন করতো, যে প্রসেসে সবাই যেভাবে মেনটেন করে সেভাবে মেনটেন করা যাবে না। এই লে অফকৃত থাকা অবস্থায় যেসব শ্রমিকদেরকে আপনি ইনভাইট করছেন প্রতিষ্ঠানে আসার জন্য, তাদেরকে আপনাকে আলাদা রেজিস্টার মেনটেন করতে হবে। তারা হলো সেই রেজিস্টার হলো লে অফকৃত শ্রমিকগণের রেজিস্টার। ওই রেজিস্টারে যদি 5 দিন আসে 2 দিন আসে সেই অনুযায়ী তাদেরকে মজুরি প্রদান করতে হবে। এটা কিন্তু লে অফের আওতায় না, এটা লে অফের বাইরে, মানে ফুল মজুরি পাবে। আর লে অফ অবস্থায় যারা আছে তারা তো লে অফের ক্ষতিপূরণ মজুরি পাবে, মানে বেসিকের অর্ধেক, শুক্রবার সাপ্তাহিক ছুটির বাদ দিয়ে। আর কি পাবে? আর হলো যে ওই হাউস রেন্টের মানে ফুল হাউস রেন্ট। আর যারা প্রতিষ্ঠানে আসবে তারা হলো যে এই রেজিস্টারে তাদের হাজিরা থাকবে এবং সেই অনুযায়ী তাদেরকে মজুরি প্রদান করতে হবে। আর ছাঁটাই তো বললাম। আচ্ছা, ছাঁটাইয়ের তো একটা মাধ্যম দেখলাম আমরা, সেটা হলো ধারা 12। কি ছিল? কাজ বন্ধ। কাজ বন্ধ 3 দিনের যখন বেশি হয়েছে আমি কি করলাম? লে অফ করে দিলাম। লে অফ আমি কি করলাম, মানে প্রায় 60 দিন অথবা 70 দিন লে অফ করার পরে আমি চাচ্ছি এখন ছাঁটাই করব, তারপর আমি এখানে ছাঁটাই করে দিলাম। সেই ছাঁটাইয়ের সূত্র কি? প্রতি 15 বছরের ক্ষেত্রে একটা বেসিক এবং আরো আরো হলো কি 15 দিন অতিরিক্ত মজুরি। কিন্তু এছাড়াও ছাঁটাই করা যায়, সেটা হলো ধারা 20-এ বলা আছে। কোনো শ্রমিককে প্রয়োজনের অতিরিক্ততার কারণে কোনো প্রতিষ্ঠান হইতে ছাঁটাই করা যাইবে, তাই না? কোনো প্রতিষ্ঠানকে কোনো শ্রমিককে প্রয়োজন অতিরিক্তর কারণে, আপনার আছে হলো যে 2000 শ্রমিক, বাট প্রয়োজন এখন দেখতেছেন যে আছে 200 জনকে ছাঁটাই করবেন, তাহলেও আপনি ছাঁটাই করতে পারবেন। সেই ছাঁটাইয়ের ক্ষেত্রে কি নিয়ম আছে? কোনো শ্রমিক যদি কোনো মালিকের অধীন অবিচ্ছিন্নভাবে অন্য 1 বছর চাকরি করিয়া থাকেন, তাহলে তাহার ছাঁটাইয়ের ক্ষেত্রে মালিক তাহাকে ছাঁটাইয়ের কারণ উল্লেখ করিয়া 1 মাসের লিখিত নোটিশ দিবেন অথবা নোটিশ মেয়াদের জন্য নোটিশের পরিবর্তে মজুরি প্রদান করিবেন। মানে 1 মাসের নোটিশ দেবে অথবা নোটিশের পরিবর্তে 1 মাসের মজুরি দেবে। নোটিশে একটি কপি প্রদান পরিদর্শক তৎকর্তৃক নির্ধারিত কোনো কর্মকর্তার নিকট প্রদান করিতে হবে এবং আরেকটি কপি প্রতিষ্ঠানের যৌথ দর কষাকষি প্রতিনিধি যদি থাকে তাকে দিতে হবে এবং তাহাকে ক্ষতিপূরণ বাবদ প্রত্যেক বছরের চাকরির জন্য কি করতে হবে? 30 দিনের মজুরি প্রদান করতে হবে। এবং এক্ষেত্রে কোনো বিশেষ শ্রমিককে ছাঁটাই করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে মালিক এবং শ্রমিকের মধ্যে এত সংক্রান্ত কোনো চুক্তির অবর্তমানে মালিক উক্ত শ্রেণীর শ্রমিকগণের মধ্যে সর্বশেষ নিযুক্ত শ্রমিককে ছাঁটাই করবে। অর্থ হলো যারা সবের শেষে আসছে তাদেরকে সবার আগে ছাঁটাই করতে হবে, মানে চাকরি পর্যায়ের কম তাদেরকে আগে ছাঁটাই করতে হবে। এবং পরবর্তীতে যদি আপনি লোক নিয়োগ দেন এবং এই ছাঁটাইকৃত লোকদেরকেই নিয়োগের ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে। এটা ছাঁটাইয়ের একটা মাধ্যম। তাহলে এই ছিল ওভারঅল। যদি কেউ বুঝতে সমস্যা হয় তো আমাকে ফোন দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে ফোন করে কথা বলতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।